প্রার্থী বলছেন, কিন্তু সার্বিকভাবে 142টা কেন্দ্রের ছবি কি? শুধু ভোটের দিন নয়, ভোটের আগের দিন, তার আগের দিন বা তারও আগের দিন ক্রমশ দেখেছি আমরা জগদ্দলের ঘটনা, তারপর একে একে দেগঙ্গার ঘটনা, তারপর বাদুড়িয়ার ঘটনা, পরপর কিন্তু উত্তাপ ছড়াচ্ছে। এই আজকে দিনভর কি বজায় থাকবে, একটু আলোচনায় ঢুকবো এবার। আমার সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছেন, আজিজুল দা ছিলেনই, নতুন করে আর পরিচয় করাচ্ছি না। আজিজুল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আজিজুল দাকে স্বাগত জানাবো। এবং পাশাপাশি পৃথ্বীরাজ রয়েছেন, পৃথ্বীরাজ মুখোপাধ্যায়, বিজেপির তরফ থেকে পৃথ্বীরাজকে স্বাগত জানাবো। আমি একটু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মারাত্মক অভিযোগ করছেন, আজিজুল দা আপনার কাছে একটু আসি। সেটা হচ্ছে যে এটা অবশ্য দুদিন আগে তৃণমূল ভবন থেকেও একটি প্রেস কনফারেন্স করে তৃণমূল যে ভিডিও প্রকাশ করেছিল সেখানে একই অভিযোগ ছিল, এবং আজকে নাম করে 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নাকি পৌঁছে যাচ্ছে, পুলিশ অবজারভাররা থ্রেট করছে, এইরকম একটা অভিযোগ করা হচ্ছে। এটা মানে এইটা একেবারে নজিরবিহীন ঘটনা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আজিজুল দা কিভাবে দেখছেন? আচ্ছা, আমি আজিজুল দার কাছে আসার আগে, যেহেতু ভবানীপুর নিয়ে কথা হচ্ছে এবং আমি যতদূর জানি পৃথ্বীরাজের কাছে একবার একটু এখানটায় আসতে চাইবো, সেটা হচ্ছে যে বেশিরভাগ ওয়ার্ডে লোকসভা ভিত্তিক ফলে বিজেপি এগিয়ে রয়েছে। একটু জানবো তোমার কাছ থেকে পৃথ্বীরাজ, তোমাদের কি এক্সপেকটেশন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে তোমরা কি ভাবছো? দেখুন, আমাদের নির্দিষ্ট কোনো এক্সপেকটেশন নেই। এক্সপেকটেশনটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের। পশ্চিমবঙ্গে একটা নতুন বাইনারি সেট হয়ে গেছে যে এই লড়াইটা মমতার বিরুদ্ধে জনতার লড়াই। তো এই লড়াইয়ে জনতা জিতবে, মমতা হারবে। পশ্চিমবঙ্গের জনতা বলছে যে এবার ভোট হবে একটাই নির্দিষ্ট মন্ত্রকে সামনে রেখে, সেটা হচ্ছে নো ভোট টু মমতা। আর ভবানীপুরের যা পরিস্থিতি আজকে আমি সকাল থেকে দেখছি, পরাজয় নিশ্চিত জেনে মুখ্যমন্ত্রীর আর্তনাদ। আপনি একটু আগে যখন আপনার ওই সমস্ত সেগমেন্টে বিভিন্ন খবর সম্প্রচার করছিলেন মানুষের সামনে, সেই সময় আপনি বলছিলেন যে বিদায় মুখ্যমন্ত্রী। তো কার্যত মুখ্যমন্ত্রীর যে বিদায় নিশ্চিত, এটা সবাই জানে। কিন্তু এখন দেখার যে প্রথম দফা নির্বাচনে যে রেট অফ পোলিং হয়েছিল, সেই পোলিংকে দ্বিতীয় দফা নির্বাচন টপকে দিচ্ছে কিনা। তার কারণ এই লড়াইটা মানে আজকের যে ভোটটা, এই ভোটটা হচ্ছে মানুষ এখন মার্জিন বাড়াবার ভোটে নেমেছে, তৃণমূলকে চিরবিদায় জানাতে নেমেছে। কারণ মাটি এবং মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল, এটা কার্যত স্পষ্ট। তাই এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে মানুষ চিরবিদায় জানাচ্ছে। পশ্চিমবঙ্গের জনতার সরকার হচ্ছে মানুষের সরকার। একটা বিষয় এখানে একটু যদি আমি পার্সেন্টেজে আসি, 42% বাঙালি হিন্দু ভোট এখানে এবং 34% অবাঙালি হিন্দু ভোট। আমি যদি এখানে, তোমরা যেটা বারবার বলেছো যে গোটা দেশের, আমি যদি দেশের নিরিখেও কথা বলি, গোটা দেশের হিন্দু ভোট এক জায়গায় আনার একটা চেষ্টা তোমরা করে চলেছো। সেটা নিয়ে বিতর্ক হতে পারে, সেটা নিয়ে জটিলতা থাকতে পারে, কিন্তু এটা তোমাদের ভাবনা, আমি তোমাদের ভাবনা থেকেই বলছি। এই ভোট কি ভাগাভাগি হবে? না দেবারতী, বিষয়টা হচ্ছে বিজেপি সর্বব্যাপী সর্বস্পর্শী মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করে। এখানে কত পার্সেন্ট হিন্দু ভোট, কত পার্সেন্ট বাঙালি ভোট, কত পার্সেন্ট অবাঙালি ভোট, এইটাকে সামনে রেখে আপনি এই নির্বাচনে তোমাদের নেতৃত্বই কিন্তু বলেছে বারবার, নির্বাচনে প্রশ্নচিহ্ন তুললে হবে না। আমি আপনাকে তোমাদের নেতৃত্বই বারবার বলেছে, আপনাকে তো ইস্যুটা হিন্দুরা এক জায়গায় হন। না, হিন্দুরা তো এক জায়গায় হবেই, কারণ হিন্দুদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এটা শেষ নির্বাচন পশ্চিমবঙ্গে। আমরা পশ্চিমবঙ্গকে আগামী দিন যদি এই নির্বাচনে হিন্দুরা নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা না করতে পারে, পশ্চিমবঙ্গ আগামী দিন পশ্চিম বাংলাদেশে পরিণত হতে চলেছে। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মুসলমানদেরও এটা চিন্তাভাবনা করতে হবে যে 2011-র আগে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী মুসলিমদের ডেভেলপমেন্ট কত পার্সেন্ট ছিল, আজকে কত পার্সেন্ট ডেভেলপমেন্ট, সেই সময় 2% ডেভেলপমেন্ট। আমি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা তুমি বলছো পৃথ্বীরাজ, আমি আরো একটু বিশদে আসার চেষ্টা করবো, কিন্তু তার আগে একটা ছবি দেখাই। কিছুক্ষণ আগে আপনাদের যে কথা বলছিলাম, বন্দর এলাকার বিজেপি প্রার্থী রাকেশ সিং, যাকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ বুথে, এবং তার আগের অবস্থা। मोहम्मद अरशद अली वारसी, श्री ज्ञान भास्कर विद्यालय में 131 मेरा पार्ट है। ये मेरा लिस्ट है। हम 100 मीटर के अंदर में बूथ में बारिश हो रहा है, खड़ा होके ये गाड़ी से 20 तो गाड़ी लेके आया है। ये बोल रहा है तुम्हारा नाम क्या है? ये कौन होता है मेरा नाम पूछने वाला? ये इलेक्शन कमिश्नर का आदमी है। देखिए दादा, देखिए ये हमको धक्का दे रहा है, ये हमको धक्का दे रहा है। ये देखिए, ये देखिए, ये देखिए हमको धक्का दे रहा है। चलो चलो सब आपने चलो लाइन है दादा, दादा आपने लाइन है। मैं वोट नहीं देगा।
हमको धक्का दिया है, राकेश सिंह धक्का मारा है। রাকেশ সিং বিজেপি का कैंडिडेट। মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে কলকাতা বন্দরের জ্ঞান ভারতী স্কুলের সামনে। সেখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একদিকে বিজেপি প্রার্থী রাকেশ সিং, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যারা তৃণমূল কর্মী তারা রয়েছেন। একেবারে হাতাহাতি পরিবেশ তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং কলকাতা পুলিশ রয়েছে তারা তাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং একজন ভোটার তিনি এখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু রাকেশ সিং তাকে এসে আটকানোর চেষ্টা করে। তারপরে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একজন ভোটার তিনি বলছিলেন যে তিনি ভোটার রয়েছেন, এখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু রাকেশ সিং এর অভিযোগ হচ্ছে যে সে 100 মিটারের ভিতরে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে রাকেশ সিং আবার কিন্তু তেড়ে যাচ্ছেন। তিনি বারবার তাকে জানাচ্ছেন যে সেখান থেকে সরিয়ে যেতে। কেন 100 মিটারে দাঁড়িয়ে রয়েছে, কেন দাঁড়িয়ে রয়েছে? उसको सर अरेस्ट करवाइए। बीजेपी का मैं कैंडिडेट हूँ, मेरा सर वहाँ 100 मीटर के दूर में खड़ा नहीं रहेगा। वो पुलिस वहाँ पे खड़ा करके रखता है और सबको इशारा करके डरा रहा है। उसको पहले खड़ा करे, उसको भगवाइए। দেখছেন কলকাতা পুলিশ দেখছে। বারবার আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। রাকেশ সিং নিয়ম আছে কি দাঁড়াবেন 100 মিটারে ওখানে দাঁড়িয়ে সবাই আমাদের ভোটারকে ইনফ্লুয়েন্স করছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে। সেন্ট্রাল ফোর্স কোথায় কোথায় দেখবে? বাইরে তো কলকাতা পুলিশ দেখা দরকার, ওকে তো অ্যারেস্ট করা দরকার। টিএমসি ছেলে ভোট দিতে এসে লাইনে লাগিয়ে ওকে সাইড করে দিন, সবথেকে ভালো। বোঝা যাচ্ছে রাকেশ সিং অভিযোগ করছে যে তৃণমূলের কর্মী যারা রয়েছেন এখানে কিন্তু তারা জড়া হয়েছেন এবং সেই জন্য পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। এই মুহূর্তে একেবারে আমরা যেটা রয়েছি শ্রী জ্ঞান ভাস্কর বিদ্যালয়ের সামনে, প্রচুর ভোটার এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার মাঝখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি এই অঞ্চলে এবং সেখানে কিন্তু খিদিরপুরে এই অঞ্চলে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। একটা বিরতিতে যাব এই মুহূর্তে, এবং তার আগে জানিয়ে রাখি আপনাদের অম্বরীশ সরকার তৃণমূল মুখপাত্র ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগদান করেছেন আলোচনায়, এবং পাশাপাশি কংগ্রেসের তরফ থেকে জয়ন্ত কুমার রাইট তিনিও যোগদান করেছেন। দুজনকেই স্বাগত জানাবো, কিন্তু একটা বিরতি নিতে হবে। বিরতির পরে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। সকাল থেকে খানাকুল থেকেও বিভিন্ন খবর আসছে, আর এই মুহূর্তে আরও একবার খানাকুলের খবরের দিকে নজর রাখতে হচ্ছে। তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষের খবর আসছে খানাকুল থেকে। যে ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট দেওয়ার অভিযোগ। খানাকুলের ছবি দেখাচ্ছি। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে হাতাহাতির পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনী কোথায়, সাধারণ মানুষের প্রশ্ন। তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে হাতাহাতির ছবি ধরা পড়ছে খানাকুল থেকে। আইএসএফ কি বলছে একটু দেখাবো আপনাদের, দেখুন। আইএসএফ এর পোলিং এজেন্টের ফর্ম নকল করে নিয়ে ভিতরে যে বসেছিল। নকল করেছে না কোথা থেকে পেয়েছে? নিয়েছে আমাদের কর্মীদের একাধিক জায়গা থেকে ফর্ম কেটে নেওয়া হয়েছে, সেখান থেকে নিয়ে এসছে। ধরমপুর, কামদেবপুর, রামচন্দ্রপুর, জয়গৌরানন্দপুর 5টা বুথেতে সকালবেলা থেকে ফর্ম কেটে নেওয়া হয়েছে জবরদস্তি করে। সেখান থেকে কেউ ওখানে ম্যানেজ করে পাঠিয়ে দিয়েছে। সেটা কি তৃণমূল কর্মী? এরা তৃণমূল কর্মী একদম চারিদিকে যাকে জিজ্ঞেস করবেন, পলাশ রায়ের ঘনিষ্ঠ যে প্রার্থী তৃণমূলের, তাকে দিয়ে এখানে বস করিয়েছে। পাশের বুথে তো ঠিক হচ্ছে, আমরা সেখানেও যাব। সেখানে তৃণমূলের বড় নেতাকে দিয়ে বসিয়ে রেখেছে। আইএসএফ এর পোলিং এজেন্টের ফর্ম নকল করে নিয়ে ভিতরে যে বসেছিল। নকল করেছে না কোথা থেকে পেয়েছে? নিয়েছে আমাদের কর্মীদের একাধিক জায়গা থেকে ফর্ম কেটে নেওয়া হয়েছে, সেখান থেকে নিয়ে এসছে। সুরাজ আলী খান আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সুরাজ, কি হয়েছে ঠিক ঘটনাটা একটু সংক্ষেপে জানবো।
হ্যাঁ দেখো, একদমই যে বিষয়টা হচ্ছে নকল এজেন্ট দেওয়ার অভিযোগ আইএসএফ তৃণমূল হাতাহাতি। খানাকুলের রামচন্দ্রপুর যে রাজাটি পঞ্চায়েতের রামচন্দ্রপুর 147 নম্বর বুথে নকল এজেন্ট দেওয়ার অভিযোগ এবং আইএসএফ প্রার্থী সেই অভিযোগ তোলেন। যদিও টিএমসির পক্ষ থেকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। তিনি বলছেন যে টিএমসি প্রার্থী তিনি বলছেন যে তার এই বিষয়ে কিছু জানা নেই। যদি এরকম কোনো অভিযোগ থাকে তাহলে কেন্দ্র বাহিনী রয়েছে, নির্বাচন কমিশন পুরো ব্যাপারটা দেখছে, তারাই তাদের কাছে অভিযোগ করতে পারে। দেবারতী। ধন্যবাদ সুরজ। হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ায় শালকিয়ায় ইভিএম বিপত্তি নিয়ে গন্ডগোল এবং এই মুহূর্তে মহিলা ভোটাররা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়েছেন, সেই খবর আসছে দেখুন। মহিলা ভোটারদের দিকে তেড়ে আসে কেন্দ্রীয় বাহিনী, এরকমই অভিযোগ উঠছে। ইভিএম বিপত্তি ঘিরে উত্তেজনা উত্তর হাওড়ার শালকিয়ার 40 নম্বর বুথের ঘটনা। দেবকুমার দেও আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। দেবকুমার, কি খবর? দেখো, বালি বিধানসভা কেন্দ্রে দলভক্ত লিলিয়া সোহনলাল বিদ্যালয় এদিন সকালে যখন ভোট গ্রহণ শুরু হয়, ঠিক তার কিছুক্ষণ পর কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের একটা বচসা বাঁধে। সেখানে কেন্দ্রীয় বাহিনী বেশ কয়েকজন লাঠিচার্জ করে এবং এই ঘটনার জনকে আটক করা হলো। একজন অসুস্থ হয়ে পড়েন। তবে এই ঘটনা কিন্তু বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকার পর পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। বেশ কিছুক্ষণ পর কিন্তু মানে ওই বুথে পরপর তিনটে বুথে যে মেশিন খারাপ ছিল তা কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু স্বাভাবিক করে দেওয়া হয়। তবে এখন কোনো শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। লিলিয়া দলভক্ত 152 জন্য এই তিনটি বুথে। অনেক ধন্যবাদ দেবকুমার। কথা বলছিলাম, দেবকুমার দেও আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এই কিছু বিক্ষিপ্ত গন্ডগোল, অশান্তি ইত্যাদির খবর আমাদের কাছে আসছে। একটা বিরতি নেব আবারও, তারপরে আবারও প্যানেলে ফিরবো এবং আরও বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু খবর আসছে, সেগুলোর দিকে নজর রাখবো, ভোটিং পার্সেন্টেজের দিকে নজর রাখবো। খুব দ্রুত ফিরছি, একটা বিরতির পর সঙ্গে থাকবো। সম্মুখ সমরে মমতা শুভেন্দু, লোক নিয়ে ঘুরছেন শুভেন্দু, ভোটারদের প্রভাবিত করছেন, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ শুভেন্দুর, নির্বাচন কমিশনে মমতার বিরুদ্ধে অভিযোগ। নোটিশ দিয়েছি, তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। তুমি চক্রবেড়ি গিয়ে দেখেছো, আমাদের সব পোস্টার খুলে দিয়েছে। সব এইভাবে ভোট হয়, ভোট তো মানুষ দেবে, পুলিশ দেবে না, সিকিউরিটিও দেবে না। আর কয়েকজনকে নতুন নিয়ে এসছে, তারা যা ইচ্ছে করে যাচ্ছে, টেরারিজম করছে এলাকায়। বিজেপির প্রতীকের ওপরে ইভিএম এ টেপ মেরে দেওয়ার অভিযোগ। ফলতা দেবীপুর 177 নম্বর বুথের ঘটনা। অভিযুক্তকে ধরে ফেলল বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট দেওয়ার অভিযোগ, আইএসএফ টিএমসি হাতাহাতি। খানাকুলের রামচন্দ্রপুরে 147 নম্বর বুথের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে রুট মার্চ বাহিনী। আক্রান্ত বাসন্তী বিজেপি প্রার্থী বিকাশ সর্দার 76 নম্বর বুথে তার গাড়িতে হামলায় অভিযুক্ত তৃণমূল। বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান। ভোট লুটের অভিযোগে সরব ক্যানিং পূর্বের প্রার্থী আরাবুল ইসলাম। 47 নম্বর বুথে ইভিএমে আরাবুল ইসলামের নামের ওপর কাগজ লাগিয়ে দেওয়ার অভিযোগ। ক্যানিং পূর্বের 143 নম্বর বুথের আইএসএফ এজেন্টকে হুমকির অভিযোগ। চাপড়ার 53 নম্বর বুথে আইএসএফ এজেন্টকে ঢুকতে বাধা, হাতাহাতির জেরে মাথা ফাটালো আইএসএফ সমর্থকের। অভিযোগের তীর তৃণমূলের দিকে। গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত। হেডলাইন্স নিবেদন করলেন পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। মানিকতলা বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখি। এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রেয়া পাণ্ডে। আর এই মুহূর্তে শ্রেয়া পাণ্ডে তিনি ভোট দিতে গিয়েছেন এবং ভেতরে প্রবেশ করেছেন। সরাসরি একটু সেই ছবিও আপনাদের দেখাই। দীপাঞ্জনা শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব দীপাঞ্জনার কাছে। দীপাঞ্জনা, একেবারে দেখো দেবারতী, ইতিমধ্যে প্রথম দফা নির্বাচন শেষ হয়ে গিয়েছে
আর দ্বিতীয় দফা নির্বাচনের ভোট পর্ব চলছে সকাল থেকেই। একাধিক জায়গায় আমরা দেখেছি সকাল 7টা থেকেই ভোটদানের পর্ব শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে, তিনি মূলত তার যে কেন্দ্র রয়েছেন এবং তার যে বুথ রয়েছে সেখানে তিনি প্রবেশ করেছেন। তোমাকে ছবিটা দিয়ে আরো একবার দেখাই। ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সুপ্রিয় যে ছবি তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এই মানিকতলা। এই কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন শ্রেয়া পান্ডে। ইতিমধ্যে ঠিক সকাল 11:30 তার সময়সীমা রয়েছে এবং সেই সময়ের মধ্যেই তিনি একেবারে ভেতরে প্রবেশ করেছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে ভেতরে তাকে একেবারে খোশ মেজাজে দেখা যাচ্ছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তিনি রয়েছেন ভেতরে এবং তিনি সমস্ত এখানে যারা রয়েছেন বুথ এজেন্টরা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। একেবারে হাসি খুশি তাকে দেখা যাচ্ছে মেজাজে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে তিনি অপেক্ষা করছিলেন তার মায়ের সাথে এবং তিনি যখন ভেতরে প্রবেশ করছিলেন তিনি বলছিলেন তার বাবা এখানেই ভোটদান করেছেন এবং তার মা এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে তিনিও কিন্তু এসেছেন এবং মা এবং মেয়ে একসাথে মিলে কিন্তু ভোট দিচ্ছে। একদিকে যেরকম কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে, অন্যদিকে বাইরেও কেন্দ্র বাহিনী রয়েছে এবং ভেতরে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। একদিকে যেরকম সিসিটিভি রয়েছে, অন্যদিকে যারা এজেন্ডা রয়েছেন তারাও কিন্তু মূলত সকলে এখানে রয়েছেন। যে সমস্ত নথি রয়েছে সেই নথিগুলি যাচাই করেই এই মুহূর্তে শ্রেয়া পান্ডে এবং তার সাথে রয়েছেন তার মা রয়েছেন, তারা ভেতরে প্রবেশ করছেন। যে ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু শক্তি পান্ডে তিনি আসছেন এবং মূলত যিনি দায়িত্বে রয়েছেন এখানে সেই দায়িত্বে তার যে সমস্ত নথি রয়েছে সেই নথিগুলি কিন্তু একেবারে কিন্তু একটু কথা বলার চেষ্টা করি। ইসরাদি লাইভে রয়েছে, ইসরাদি কতটা আত্মবিশ্বাসী আজকে দেখা যাচ্ছে, একেবারে হাসি মুখে খুশ মেজাজ, কি বলবেন? দেখুন আজকে একটা এই যে স্কুলটার বিল্ডিংটা দেখেছেন, এই স্কুলটার বিল্ডিংয়ে প্রথম যখন শ্রেয়া ভোটার হয়েছে তখন ভোটার হওয়ার আগে না ছোটো বাচ্চাদের আসতে দিত, মানে ভোটিং সেন্টারে বাবা মার সঙ্গে খুব ছোটো থাকতো আসতে দিত। তো বাবা নিজেকে ভোট দিতে আসতো, তখন আমি বলতাম কি তুমি নিজেকে ভোট দিচ্ছ? তো দেখুন অনেকে আজকের দিনটা আমার কাছে এর জন্য মেমোরি কি পুরো জায়গাটা আমি মাকেও বলছিলাম যেদিনকে আমার মা ভোট মানে মার বিধানসভা ইলেকশন ছিল, যে পুরো জায়গাটা আমরা এতবার আমার বাবাকে ভোট দিয়েছি আর যখন ভোট দিইনি ওনার সঙ্গে এই ভোটিং কেন্দ্রতে এসেছি যে মা জানো তো কোথায় ভোট দিতে হবে? তো তো এত মেমোরি আছে আমার এই জায়গাটা। ছোটবেলার দিন কি মনে পড়ছে? আমি ছোটবেলায় আসতাম, আগে দেখবেন যে ছোট বাচ্চাদের যখন নিয়ে আসতো আমরা বলতাম একটু কালিটা লাগিয়ে দেবে গো, তো একটু এরকম মানে নখের মধ্যে কালিটা থাকতো, অনেক দিন থাকতো। এখন তো সব ফ্যাশনের জন্য সব কালি টালি সব উঠে যায়, কিন্তু ওরা একটু লাগিয়ে দিত, মানে ছোটো বাচ্চারা দেখবেন স্যালন টেলন না গেলে বাচ্চারা করে দেয়। তো এইসব মেমোরিজ আছে আমার এখানে। আগে ওপরের এই ঘরটায় ছিল, তারপর ওই ঘরটায়, তারপর এই ঘরটায়। কিন্তু এখন তো অনেকটা পরিবর্তন হয়ে গেছে। দেখুন এসেন্স আর র এনার্জি কখনো পরিবর্তন হয় না। এসেন্স যেটা থাকে, যেটা গন্ধ, এই স্কুলটার এর মধ্যে প্রতিবার 9 বার আমার বাবা জিতেছেন এইখানে ভোট দিয়ে, কারণ এটা প্রাক্তন বটতলা এবং আমাদের ভোটিং কার্ড কখনো চেঞ্জ হয়নি, এটা গোয়া বাগান। আমরা সেই জায়গাটা খুব মেমোরি। মায়ের সঙ্গে এসেছি এখানে, বাবাকে ভোট দিয়েছি, মাকে ভোট দিয়েছি, মা এসছে। আমরা কথা বললাম, যে ছবি তুমি দেখতে পাচ্ছ দেবারতী, আমরা কথা বললাম শ্রেয়া পান্ডের সাথে। তিনি বলছেন একেবারে ছোট থেকে, অর্থাৎ তার বাবা মায়ের সাথে তিনি এখানে আসতেন, ছোট থেকে একেবারে তিনি এখানে আসতেন, সেই স্মৃতি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম দীপাঞ্জনা সাহু আমাদের সঙ্গে ছিলেন, সরাসরি ভোট দিচ্ছেন এই মুহূর্তে শ্রেয়া পান্ডে এবং শক্তি পান্ডে। কাছড়াপাড়ার দিকে নজর রাখি। তৃণমূল কাউন্সিলর, বিজেপি প্রার্থী এবং নির্দল প্রার্থীর মধ্যে বচসার খবর আসছে। আরো একবার জানিয়ে রাখি, কাছড়াপাড়া থেকে তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থী এবং নির্দল প্রার্থীর মধ্যে বচসার খবর আসছে। আর বুথের 100 মিটারের মধ্যে এই বচসা। হিমাদ্রি আমাদের প্রতিনিধি রয়েছেন, আমি যাবো হিমাদ্রির কাছে, তার আগে দেখা একটু কি হয়েছে।
রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। হিমাদ্রি, একটু জানবো তোমার কাছে সূত্রপাত কি থেকে? একদমই দেখো দেবাজ্যোতি, রাজ্যে চলছে দ্বিতীয় দফার নির্বাচন এবং বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। তাছাড়াও এমনি মোটামুটি শান্তিপূর্ণ, তার মধ্যেই কাঁচাপাড়ার যে বিজেপি প্রার্থী এবং তিনি আসেন কাঁচাপাড়ার একটি বুথে এবং কাঁচাপাড়া পুরসভার কাউন্সিলর কল্যাণ কর বুথের 100 মিটারের মধ্যে দাঁড়িয়ে থাকায় তিনি প্রতিবাদ করেন এবং সর্বশেষে যে নির্দল প্রার্থী তার সঙ্গে কথা বলতে বলতে তার সঙ্গে রীতিমতো হাতাহাতি পর্যায়ে পৌঁছায় এবং এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী আসার পরে এলাকায় আপাতত শান্তি শৃঙ্খলা ফিরে আসে। ধন্যবাদ হিমাদ্রি। কথা বলছিলাম, হিমাদ্রি ভট্ট ছিলেন টেলিফোনে। সাড়ে 11টায় হেডলাইন ব্রেক গেছিল, আর তারপরে দেখুন কতগুলো পরপর টুকরো অশান্তি গন্ডগোলের ছবি। আর এর মাঝখানে আজিজুলদা একটা কথা বলছেন খুব ইম্পর্টেন্ট, যে এই দফায় কিন্তু অশান্তি হচ্ছে, যেটা আমি শুরু থেকে বলার চেষ্টা করছি যে কেন দ্বিতীয় দফায় এত অশান্তি, যেখানে নির্বাচন কমিশন প্রথম দফায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলেছিল এবং মোটের উপর শান্তিপূর্ণ ছিল নির্বাচন। এবার এই ছবি কেন, আজিজুলদা কি মনে হচ্ছে? আসলে প্রত্যেকটা জায়গায় যেখানে ভোট হয় তার নিজস্ব একটা ইলেকশনের মানে ইলেকটোরাল হিস্ট্রি থাকে। ফার্স্ট দফাতে আমরা ফার্স্ট পেজে দেখেছিলাম যে উত্তরবঙ্গের 54টি আসন, মূলত 2-1টা জেলা বাদে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু শান্তিপূর্ণ ভোট হয়। জঙ্গলমহলেও যেটা ভোট হয়েছে, পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর বাদ দিলে পরে বাকি অঞ্চলগুলোতে শান্তিপূর্ণ ভোট হয়। মুর্শিদাবাদ বা মালদা এখানে কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা বা পঞ্চায়েত নির্বাচনে তো আমরা মানে সহিংস ঘটনা দেখেছি। তুলনামূলকভাবে প্রথম পর্বে শান্তিপূর্ণ ভোট হলেও এবারে একটু বিক্ষিপ্ত বিচ্ছিন্নই বলবো, কারণ সেই রকমের মানে গণ্ডগোল আগের তুলনায় কম হচ্ছে, এটা বলতেই পারি। যেমন এই ভাঙড়ের কথাই যদি বলি, ভাঙড়ে পলিটিক্যাল ভায়োলেন্স হয়, ভোটের আগে হয়, ভোটের পরে হয়, ভোটের দিনে হয়, সেই ঘটনা হয়তো কম হচ্ছে, তীব্রতাটা কম, ফ্রিকোয়েন্সিটা কম, কিন্তু হচ্ছে। অর্থাৎ এই যে একটা দীর্ঘদিনের একটা প্যাটার্ন, ইলেকটোরাল প্যাটার্ন, এইটাকে পুরোপুরি অস্বীকার করা সম্ভব নয়। কারণ এখানকার যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের যুযুধান দুই পক্ষ বা একাধিক পক্ষ রয়েছে। এখানে তো অনেক আসন আছে, সেখানে ওই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মুখোমুখি লড়াই হচ্ছে তা তো নয়, তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষও আছে যারা ইলেকটোরাল সিস্টেমে, ভাঙড়ের কথাই যদি বলি, ওখানে আইএসএফ নওশাদ সিদ্দিকী প্রার্থী, ফলে ওরা অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মোকাবেলা করছে শাসক দলের বিরুদ্ধে। ফলে যেখানে যেখানে আমরা দেখব যে প্রতিপক্ষ শক্তিশালী বেশি এবং ডেমোগ্রাফিক একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু সেখানে একটা ভোটে সহিংসতা প্রতিরোধ খানিকটা আজিজুলদা গ্রামীণ এলাকা অনেক রয়েছে যেখানে আমরা এই যেমন খানাকুলের ছবিটা দেখাচ্ছিলাম বা আপনি ভাঙড়ের কথা বলছেন, আমি বলছি ভবানীপুর 70 নম্বর ওয়ার্ড, সেখানে এইরকম একটা মারাত্মক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কাউন্সিলরের বাড়িতে চলে যাচ্ছি কেন্দ্রীয়। ভবানীপুরেও বলছি যে ভবানীপুরেও দেখবে ডেমোগ্রাফিক প্যাটার্ন যদি দেখো, জনবিন্যাস, সেখানে যদি দেখো কিছু ওয়ার্ডের ডেমোগ্রাফি একরকম, অন্য ওয়ার্ডের ডেমোগ্রাফি একরকম। এবং ভবানীপুর মানে কলকাতাতে দেখবে দেখুন বস্তিবাসী ভোটার যেমন আছে, আবার বহুতলবাসী ভোটারও রয়েছে, আবাসনে থাকা ভোটার রয়েছে, এডুকেটেড থেকে শুরু করে অনেক মানে যারা কম পড়াশোনা যারা মানুষ, যারা বস্তিতে বাস করে, আর্থিকভাবে পিছিয়ে পড়া, আর্থিকভাবে শক্তিশালী গোষ্ঠী, সব মিলিয়ে একটা এই 70 নম্বর ওয়ার্ডে গুজরাটি মানুষদেরও বাস। হ্যাঁ, ওই কথাই বললাম, কলকাতা জুড়েই তুমি এই প্যাটার্নটা দেখবে। মানে এখানকার যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমে সবার বসবাস রয়েছে এবং প্রত্যেকটা বিধানসভাতেই তুমি একই রকমের ছবি দেখবে। আর ভবানীপুর যেহেতু হাই ভোল্টেজ আসন, এবারে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী, এবং 2021-এর কথা যদি চিন্তা করি, নন্দীগ্রামে দুই পক্ষের লড়াই, সেই লড়াইয়ের ফলাফল আমরা কি হয়েছিল জানি। ফলে একটা রাজনৈতিক উত্তাপ ভবানীপুরকে কেন্দ্র করে আছে, শুধু ভবানীপুরের মানুষের মধ্যে নয়, বাংলা তথা ভারতবর্ষের ইলেকটোরাল যে মানুষ, ইলেকটোরাল যে একটা উত্তেজনা, সেইটা কিন্তু মানুষের মধ্যে রয়েছে। ফলে এখানে কিছু ঘটলেই, এবং সেখানে দেখবে আধা সামরিক বাহিনীর একটা কনসেন্ট্রেশনও রয়েছে, সেই সব মিলিয়ে আমরা যদি দেখতে পাই, তাহলে ভবানীপুরকে একটু অন্যভাবে বিচার করতে হবে, অন্ততপক্ষে এবারের মাপকাঠিতে, 2026-এর বিধানসভার মাপকাঠিতে। একদিকে মুখ্যমন্ত্রী গুরুত্ব দেবেন ভবানীপুরের জন্য,
এসআইআর শুধু ভবানীপুরকে কেন্দ্র করে না, আমি শুধু ভবানীপুর নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আমি একটু ভবানীপুরটাই ওই জন্য ফোকাস করতে চাইছি যে এসআইআর কতটা এফেক্ট ফেলবে বলে মনে হয়। আমি আলাদা করে আমি ভবানীপুরকে এই কারণে বলছি না যে এসআইআরে বহু মানুষের ভোট বাদ গেছে এবং কলকাতার বিভিন্ন সিটগুলোতে, কলকাতার বিভিন্ন আসনগুলিতে মানে অস্বাভাবিক হারে ভোট বাতিল হয়েছে। এবং প্রথম পর্যায়ে বলতে মৃতের তালিকা, মাইগ্রেশন ফ্যাক্টর, মাল্টিপল এন্ট্রি, এই ব্যাপারগুলো ছিল। তাতে করে দেখব প্রচুর নন বেঙ্গলি ভোটার যারা অন্য রাজ্যের বাসিন্দা, কলকাতায় থাকেন, দীর্ঘদিন ধরে আছেন, ভোট তুলেছেন, বিহারে এসআইআর হয়ে গেছে, সুতরাং ওখানে এসআইআরে তারা নিজেদের ইনক্লুড করেছে, ফলে এখানে ডাবল এন্ট্রি হয়ে যেতে পারে। সব মিলিয়ে এই ব্যাপারগুলো কাজ করেছে। ফলে এসআইআরে ভোট কাদের বাদ গেছে সেটা প্রো বিজেপি না প্রো তৃণমূল, এইটার চুলচেরা বিশ্লেষণ করলেই বোঝা যাবে এসআইআর কার পক্ষে গেছে। বেশ, এই মুহূর্তে আমি একটা খবরে একটু নজর রাখতে হচ্ছে। তৃণমূল ক্যাম্পে হামলার অভিযোগ আসছে, একটু জানাই আপনাদের। তৃণমূল ক্যাম্পে হামলার অভিযোগ শশী পাঁজার নির্বাচনী এলাকা। আরেকবার জানিয়ে রাখি আপনাদের, শশী পাঁজার নির্বাচনী এলাকা, সেখানে তৃণমূলের ক্যাম্পে হামলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। অবিনাশ কবিরাজ স্ট্রিট সেখানকার ঘটনা এটি। ভাঙচুর চালানো হয় ক্যাম্প অফিসে, ছিঁড়ে ফেলা হয় দলীয় পতাকা। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে। শশী পাঁজা দোষীদের গ্রেপ্তারির দাবি করছেন। শশী পাঁজা নির্বাচনী ক্ষেত্রের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। দীপাঞ্জনা সাহু আমাদের প্রতিনিধি রয়েছেন। দীপাঞ্জনা, কি খবর পাচ্ছ? একেবারে দেখো, ইতিমধ্যে ইলেকশন কমিশনের লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন করানো, কিন্তু দেখা যাচ্ছে নির্বাচনে উত্তপ্ত দেখা যাচ্ছে উত্তর কলকাতা। ঠিক সকালবেলা খোদ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা নির্বাচনের এলাকায় উত্তেজনা। অভিযোগ যে অবিনাশ কবিরাজ স্ট্রিটে তৃণমূলের একটি নির্বাচনী ক্যাম্পে চড়াও হয় বিজেপির দুষ্কৃতীরা এবং ভাঙচুর চালায় বলেই অভিযোগ। ওই ক্যাম্প অফিসে ছিঁড়ে ফেলা হয় দলীয় পতাকা। এই ঘটনাতেই মেজাজ হারালেন শশী পাঁজা এবং তিনি সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেই অভিযোগ করেছেন যে এলাকা দখল এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে, হামলা চালানো হচ্ছে। তৃণমূলের দাবি করছেন যে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করছে বিজেপি এবং প্রার্থী ইতিমধ্যে তিনি সেখানে গিয়েছিলেন এবং অন্যদিকে বিজেপির এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের পাল্টা অভিযোগ করছেন যে এলাকা জুড়ে জনভিত্তি হারিয়েছে তৃণমূল, এখন নাটক করছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, তবে ইতিমধ্যেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী আরো বেশি বাড়ানো হয়েছে এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই শশী পাঁজা তিনি বলছেন যে যারা দোষ করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তারের দাবি জানাতে হবে। এই নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছিল শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের একটি বুথ। বেশ, দীপাঞ্জনা, পরিস্থিতিকে নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ। দীপাঞ্জনা সাহা আমাদের সঙ্গে ছিলেন। শশী পাঁজার নির্বাচনী ক্ষেত্র এবং সেখানে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে, ক্যাম্প অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কিছুক্ষণ আগে ভাঙড়ের কথা বলছিলেন আজিজুলদার। এই মুহূর্তে হাড়োয়ার দিকে নজর রাখতে হচ্ছে। 24 নম্বর বুথ, হাড়োয়ারে 24 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষের খবর আসছে। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের খবর আসছে হাড়োয়ার 24 নম্বর বুথের ঘটনা। দেখাই আপনাদের সেই সময় ছবি, দেখুন। একেবারে তেড়ে যাচ্ছেন নওশাদ সিদ্দিকী নিজে কি তেড়ে যাচ্ছেন, একেবারে উত্তেজনা পরিস্থিতি এই মুহূর্তে। একেবারে নওশাদ সিদ্দিকী তেড়ে যাচ্ছেন, একেবারে নওশাদকে উত্তেজনা নওশাদ একবারে সেই ছবি উত্তপ্ত ছবি, উত্তপ্ত হয়ে পড়েছে। পঙ্কজ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। পঙ্কজ, কি থেকে সূত্রপাত ঘটনার? দেখো, যেটা হাড়োয়া বিধানসভার অন্তর্গত দাবপুর গ্রাম পঞ্চায়েতের কামিগাছি 121 নম্বর 24 নম্বর বুথ, সেখানে আইএসএফ এর যেটা অভিযোগ যে তৃণমূলের আর্মাদ গুন্ডা বাহিনী তারা কিন্তু এসেছিল বুথ দখল করতে এবং সেই বুথ দখল করে আসার জন্য কিন্তু তারা তাদেরকে তাড়া করে এবং দুপক্ষের মধ্যে কিন্তু এক প্রকার কিন্তু হাতাহাতি হয়, সংঘর্ষ বেড়ে যায়। ঘটনাস্থলে কিন্তু বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের যেটা দাবি যে কোনো রকম অশান্তি হয়নি, শান্তিপূর্ণ
শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, আইএসএফ এখানে এসে অশান্তি পাকানোর চেষ্টা করছে এবং এই ঘটনা এখানে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এই ঘটনাস্থলে কিন্তু আরো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে এলাকার ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। ধন্যবাদ পঙ্কজ। কথা বলছিলাম, পঙ্কজ বিশ্বাস ছিলেন টেলিফোনে। ওয়েবকাস্টিং, সিসিটিভিতে মুড়ে ফেলা, 100 মিটারের মধ্যে অন্য কাউকে ঢুকতে না দেওয়া, কেন্দ্রীয় বাহিনী তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন পরিস্থিতির বুঝে, 95 জন পুলিশ অবজারভার, এই সব কিছুর পরে এবং বিস্ট সাজোয়া গাড়ি, এত কিছুর পরেও যে ছবিগুলো ধরা পড়ছে, সাধারণ মানুষ তাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, এরকমও কিছু রিয়াকশন আমরা পাচ্ছি। মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যাবেন। আজকে এই সন্ধে 6টা পর্যন্ত কি ছবি দাঁড়াবে নজর থাকবে সেদিকে। কিন্তু এই মুহূর্তে আর একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে, খুব দ্রুত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। একটু ভোট পার্সেন্টেজের দিকে নজর রাখবো। বেলা 11টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়লো? অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাবো অভিরূপার কাছে। অভিরূপা, কি জানতে পারছো? দেখো, বেলা 11টা পর্যন্ত যে কটি 142টি বিধানসভা যে নির্বাচন ঘটছে, সেই নির্বাচনে 39.97 অর্থাৎ 39.97% ভোট পড়েছে এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সিও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি সরাসরি আমাদেরকে জানিয়েছেন যে কলকাতার ওপর একটা বিশেষ নজর তাদের ছিল, যাতে ভোট দেওয়ানো যায়, মানুষ যাতে ভোট দিতে পারে না। একটা চিরকালীন একটা কথা ছিল যে কলকাতায় ভোট হয় না, মানুষ বেরিয়ে কলকাতার ভোট দেয় না। কিন্তু তারপরে এখানে দেখা যাচ্ছে যে কলকাতাতেও, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় প্রচুর মানুষ বেরিয়ে ইতিমধ্যেই ভোটে অংশগ্রহণ করেছেন, তারা ভোট দিচ্ছেন এবং তারই সব মিলিয়েই দেখা যাচ্ছে যে পুরো 142টা কেন্দ্রে এই মুহূর্তে প্রায় 39.97 অর্থাৎ 39.97% ভোট পড়েছে। ফলত এখানে একটা বড় অংশ ভোট পড়ছে এবং আরও ভোট পড়বে বলে মনে করছে কমিশন। অন্যদিকে আমি একটু বলার চেষ্টা করবো যে কলকাতা নর্থে এই মুহূর্তে 11টা পর্যন্ত পড়েছে 38.39%, কলকাতা সাউথে পড়েছে 36.78%, নদিয়াতে পড়েছে 40.34%, নর্থ 24 পরগনায় পড়েছে 38.43%, পূর্ব বর্ধমানে পড়েছে 44.50%, সাউথ 24 পরগনায় পড়েছে 37.92% এবং হুগলিতে পড়েছে 43.12%, হাওড়ায় 39.45%। এই ভোটের হার এবং নির্বাচন কমিশন সূত্রের খবর যে বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা সামনে আসছে, যেমন মগরাহাট এবং ফলতার দুটি বুথে নির্বাচনী যে প্রতিনিধিরা রয়েছেন সেই প্রতিনিধিদের একটি দল বাদ দিয়ে বাকি দলগুলোতে কালো টেপ এবং সাদা টেপ মেরে দেওয়া হয়েছে। এই বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন এবং এটা যদি দীর্ঘক্ষণ চলতে থাকে বা এটা যদি সঠিক সময় ব্যবস্থা না করা যায় তাহলে রিপোল হতে পারে এই দুটি জায়গায়। আর যে জায়গায় এই অভিযোগ আসবে সব জায়গায় রিপোল হতে পারে, এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন। তার কারণ হচ্ছে ইভিএম এ কোনোভাবেই কোনো রকম টেপ বরদাস্ত করা হবে না। অবজারভারকে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ওই টেপ রিমুভ করতে হবে। এছাড়াও যদি এরকম কোনো অভিযোগ আসে ভোটাররা করেন বা এজেন্টরা করেন যে ইভিএম এ একটি দল বাদ দিয়ে বা কোনো একটি দলের একটা বিষয় অভিরূপা একটু জানতে চাইবো তোমার কাছে। তুমি দুটো জায়গার কথা তুমি বলছো, মানে কলকাতা উত্তর আর দক্ষিণের কথা, 38.39% আর 36.78%। শহর কলকাতায়, মানে আমি বলবো মহানগরীতে এই ভোটিং পার্সেন্টেজ, এটাকে কিভাবে দেখা হচ্ছে অভিরূপা, খুব সংক্ষেপে? মানে 11টা পর্যন্ত প্রায় 40% কাছাকাছি ভোট শহর কলকাতায়। যে বলেছেন যে আমরা অত্যন্ত একেবারে সিও নিজে বলেছেন যে আমরা অত্যন্ত খুশি নির্বাচন কমিশন। তার কারণ হচ্ছে এই যে কলকাতার ভোট পড়ে না বা মানুষ কলকাতায় ভোট দেয় না, এই একটা মিথ তৈরি হয়ে গিয়েছিল মানুষের মধ্যে, একটা তৈরি হয়ে গিয়েছিল কলকাতার যারা থাকেন তারা গিয়ে ভোট দিয়ে আসেন না বা ভোট কেন্দ্রে পর্যন্ত গিয়ে পৌঁছন না। কিন্তু এখন যে নির্বাচন কমিশন যে 2 দফায় নির্বাচন হয়েছে, সিও সাফ জানিয়েছেন এখনো পর্যন্ত দেখতে পেয়েছেন কোনোদিন যে 2 দফায় নির্বাচন হয়েছে? এই বছর কিন্তু 2 দফায় নির্বাচন করলো কমিশন এবং
তার পাশাপাশি এখনো পর্যন্ত ভোটের ওপর শান্তিপূর্ণ বলে মনে করছে কমিশন। এবং তার পাশাপাশি বলা হচ্ছে যে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই যে দুটি জায়গায় ভোট হচ্ছে, সেই দুটি জায়গায় মানুষ বেরিয়ে ভোট দিচ্ছেন এবং ভোটের পার্সেন্টেজ সেটা প্রমাণ করছে যে সেই জায়গায় মানুষ ভোট দিচ্ছেন নিঃসন্দেহে, নির্দ্বিধায় তারা বাড়ির থেকে বেরোচ্ছেন এবং এসে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। সুতরাং এই ভোট পার্সেন্টেজ আগামী তেও আরো কিছুক্ষণ পরে আরো বাড়বে বলে মনে করছেন। এবং সেক্ষেত্রে পার্সেন্টেজ আপাতত অনেক ধন্যবাদ তোমাকে অভিরূপা। আমি এই শহর কলকাতার নিরিখে যদি একটু জয়ন্তদার কাছে আসি, জয়ন্তদা খুব সংক্ষেপে আপনার একটা রিয়াকশন নেব এসআইআর এর পেছনে। এসআইআরের একটা ভয় ভীতি তো মানুষের মধ্যে তৈরি হয়েছে, কারণ এসআইআর প্রসেসটাই যখন শুরু হয়েছিল তখন পুরো ভুলে ভরা প্রসেস। এই প্রসেসটার রুটম্যাপটাই ঠিকমতো নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার ছিল না। নির্বাচন কমিশন যেভাবে এই প্রসেসটাকে নিয়ে গেছেন, এগিয়ে নিয়ে গেছেন, তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আজকে 27 লক্ষ ভোটার তারা ভোটদান থেকে তাদেরকে বিরত করা হয়েছে এবং তারা আজকে ট্রাইব্যুনালে যেতে বাধ্য হয়েছে এবং ট্রাইব্যুনালের মাধ্যমে গত 48 ঘন্টা আগে অবধি 1467 জনের নাম এখন অবধি উঠেছে, মাত্র 6 জন ডিলিটেড হয়েছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে 27 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 99.95% ভোটার কিন্তু বৈধ ভোটার। আগামী দিনে সেটা প্রমাণিত হবে। তো সেখান থেকে দেখতে গেলে এই ভোটে কিন্তু অ্যাকচুয়াল রিফ্লেকশন মানুষের যারা বৈধ ভোটার, সেই অ্যাকচুয়াল রিফ্লেকশনটা এখানে আমরা সম্পূর্ণভাবে পাচ্ছি না। 1 2 নম্বর হচ্ছে মানুষের মনে একটা ভীতির সঞ্চার হয়েছে এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অপদার্থতার জন্য, যে আগামী দিনে কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার মানুষের মধ্যে একটা ভয়ভীতির সঞ্চার করেছে তাদের বক্তৃতার মাধ্যমে, ধারাবাহিক বক্তৃতার মাধ্যমে যে এনআরসি হবে, বাংলাদেশিদের খুঁজে বার করা হবে, বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হবে। আসামে আমরা দেখেছি যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেখানে 19 লাখের মধ্যে 13 লাখ হিন্দুকে। দাদা আপনাকে একটু বিরত করি, আমি আসবো জয়ন্তদা আসবো। আমি একটু বেহালা পূর্বের দিকে নজর রাখি, আমি আসবো দাদা সুযোগ দেবো। আমি একটু বেহালা পূর্বের দিকে নজর রাখবো। জোকায় এই মুহূর্তে বিজেপির প্রার্থী শঙ্কর শিকদার তিনি বুথ পরিদর্শনে রয়েছেন। এই ছবি একটু দেখাই আপনাদের। শঙ্কর শিকদার বিজেপি প্রার্থী, তিনি জোকায় বুথ পরিদর্শনে। এটা একটু কনফিউজিং যে কোথাও প্রার্থীরা বাধার অভিযোগ করছেন, কোথাও প্রার্থীরা প্রবেশ করতে পারছেন। যাই হোক, এই বিষয়ে হয়তো পরবর্তী ক্ষেত্রে কথা হবে। বিক্রান্ত রয়েছেন এই মুহূর্তে, একটু সরাসরি চলে যাই বিক্রান্তের কাছে। বিক্রান্ত, একদমই তাই। বেহালা পূর্বের প্রার্থী তিনি কিন্তু সকাল থেকে একাধিক বুথ পরিদর্শন করছেন। এই মুহূর্তে জোকা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। ছবিটা দেখাচ্ছে ক্যামেরা পার্সন গোপাল সেন। দীর্ঘ লাইন রয়েছে, সকাল থেকে ভোটাররা কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু ভোট দিচ্ছেন এবং পাশাপাশি যারা এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী তারাও রয়েছেন। 4টি বুথ রয়েছে এখানে। এর পাশাপাশি যিনি প্রার্থী রয়েছেন তার সঙ্গে কথা বলবো, কারণ তিনি এর আগে বেশ কয়েকটি বুথ ঘুরেছেন। কি দেখতে পেলেন সকাল থেকে? তো বেশ কয়েকটি বুথে গেলেন। দেখুন, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে, মানুষ বেরিয়ে এসছে, মানুষ পরিবর্তন চায়। তাই আপনি লম্বা লাইনটা আপনি দেখলে আপনার নিজেরই মনে হবে যে পরিবর্তনের জন্য মানুষ কতটা আগ্রহী। কিন্তু এর মাঝেও ইলেকশন কমিশনের অনেক গাইডলাইন থাকা সত্ত্বেও তৃণমূলের জনপ্রতিনিধি তারা একেবারে লাইনের সামনে দাঁড়িয়ে বিভিন্ন লোককে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু মানুষ অত বোকা নয়, ভোটটা তো ভিতরে গিয়ে দেবে মানুষ, ঠিক আছে? প্রভাবিত করার চেষ্টা হলেও মানুষ ঠিক জায়গাতেই ভোট দেবে এবং পরিবর্তন বেলা পূর্বে পশ্চিমবাংলায় হবে। কোনো অভিযোগ সমস্যা বা অন্যান্য বুথে, এই বুথে যেমন বলছিলেন স্থানীয় প্রতিনিধি রয়েছেন, অন্য বুথে কোথাও এছাড়াও কোনো অভিযোগ? বিভিন্ন জায়গাতে আছে, যেটা টিএমসি যা করে আর কি, প্রতি জায়গাতে তারা বিভিন্ন জায়গাতে জমায়েত করছে, কিন্তু সেই জমায়েত এবার খুব একটা বেশি স্থায়ী হচ্ছে না। কারণ কিউআরটি টিম, আমরা রিপোর্ট করার সঙ্গে সঙ্গে কিউআরটি টিম খুব শীঘ্রই সেখানে পৌঁছাচ্ছে। যারা সেক্টর অফিসার যারা আছে তাদের কাছে খবর দেওয়ার পর্যন্ত তারা ইমিডিয়েটলি পৌঁছাচ্ছে। তো তারা যেভাবে ভোটটা প্রতি বছর করায়, বছর কিন্তু ইলেকশন কমিশনের তৎপরতায় সেই জিনিস তারা করতে পারছে না। এবং ভোট কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি ঠিকই আছে এখন পর্যন্ত। আমি এইখানে যেটা দেখলাম, প্রায় 35% ভোট পড়ে গেছে এবং যে লম্বা লাইন আছে তাতে এখানে 90% ভোট পড়বে, এটা একেবারে সুনিশ্চিত করে বলা যায়।
অর্থাৎ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সেইভাবে অভাব অভিযোগ নেই এই মুহূর্তে। যে ভোটার রয়েছে এখানে একাধিক ভোটাররা রয়েছেন, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে দীর্ঘক্ষণ পুলিশের পক্ষ থেকেও রয়েছেন, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারাও রয়েছেন নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। এর পাশাপাশি লাইন যাতে ঠিকঠাক থাকে, দীর্ঘ অনেক ভেতরেও কিন্তু এই মুহূর্তে রয়েছেন অনেক ভোটাররা এবং প্রত্যেকে স্লিপ দেখে নিচ্ছেন। একেবারে যারা ভোটাররা রয়েছেন তাদের স্লিপ দেখে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বিক্রান্ত পরিস্থিতিকে নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম বিক্রান্ত রায় ছিলেন সরাসরি জোকা থেকে। ফিরলাম বিরতির পর, আলোচনায় থাকবো। অম্বরীশদার কাছে যাই। অম্বরীশদা, কি বুঝছেন এখনো পর্যন্ত যা খবর পেলেন, ভোটদানের হার সব মিলিয়ে কি বুঝছেন? দেখুন, সকাল থেকেই রয়েছি। প্রথমত আপনাকে ধন্যবাদ দেবারতিদি বলতে দেওয়ার জন্য, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। যাই হোক, ভোটের হারটা জানলাম সকাল 11টা পর্যন্ত ওভারঅল মোটামুটি 39.97% এবং তার পরবর্তীতে অনেক চিত্র সামনে আসলো এবং সেই জায়গা থেকে সকাল থেকেই দেখছি, আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়েই দেখছি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, যেগুলো অবশ্যই অনভিপ্রেত। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তৃণমূলের উল্টো দিকে যারা রয়েছে, যারা ভারতীয় জনতা পার্টি বা আইএসএফ বলুন বা অন্যান্য রাজনৈতিক দল বলুন, তাদের পায়ের তলার থেকে মাটি সরে গেছে। অ্যাকচুয়ালি এই ধরনের এই যে রেড়ে করে তেড়ে যাওয়ার কালচার, এই কালচারটা আমরা দেখতে অভ্যস্ত। আমি দক্ষিণ দিনাজপুরের মানুষ, এখানকার সাংসদ যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার এই ধরনের একটা স্বভাব রয়েছে। এই নওশাদ সিদ্দিকীকে রেড়ে করে তেড়ে যেতে দেখলাম একটু আগেই। তো এই কালচারটা বা এই প্রসেসটা ভোটের দিন বেশ কিছু লোকজন নিয়ে, গাড়ি ঘোড়া নিয়ে, শুধু ক্যামেরা পার্সনদের নিয়ে, আপনাদের মিডিয়ার লোকজনদের নিয়ে শুধু কোনো একটা শান্তিপূর্ণ এলাকায় ভোট হচ্ছে সেখানে তেড়ে গিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করে যে দেখায় যে এমন একটা যে এমন কি করেন আপনারা? এখানে তো কেন্দ্রীয় বাহিনী দৌড়চ্ছে। পঞ্চায়েত নির্বাচনে তো হাতে ইভিএম দিয়ে ছাপ্পা দেয়। পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে হয়েছে এবং আমি পঞ্চায়েত নির্বাচনে লড়েছি। সেইখানেও এখানকার সুকান্ত মজুমদার তিনি রেড়ে করে আমার দিকে তেড়ে এসেছিলেন। কিন্তু কেন্দ্রীয় বাহিনী কি অ্যান্টি সোশ্যালদের রসগোল্লা খাবে নাকি? কেন্দ্রীয় বাহিনী রসগোল্লা খাবে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস জিতে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে। ঠিক করেছে, বেশ করেছে। মানুষ এবার ভোট দান করবে, ভোট দান করে কাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, একটু একে একে শুনি। পৃথ্বীরাজ, শোনা যাচ্ছে না ভাই, একটু শুনে নি প্রত্যেকের কথা ইন্ডিভিজুয়াল। সেখানে বাধাবিঘ্ন হচ্ছিল, ইভিএম খারাপ ছিল, সেই বিষয়ে কথা বলতে গিয়ে মানে প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিয়ে সিআরপিএফ প্রথম থেকে যে ভূমিকা নিয়েছে, আপনাদের অঙ্গুলি হলো না, বিজেপির অঙ্গুলি হলো না, আজকে সেইখান থেকে বিষয়টা অমরিদা একটু পার্সেন্টেজটা বলুন। আমি পৃথ্বীরাজ প্লিজ একটু পার্সেন্টেজটা বলুন। আপনারা কি বুঝছেন, কি অ্যাসেসমেন্ট আপনাদের? অন্তত আমি যদি কলকাতার কথা বলি তাহলে 35% এর উপরে ভোট দুটো কলকাতাতে। আমি আপনাকে বলছি, প্রথম দফায় আমার জেলায় সবচেয়ে বেশি, দক্ষিণ দিনাজপুরে সবচেয়ে বেশি ভোটিং পার্সেন্টেজ। এই মুহূর্তে যা ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ড অনুসারেও আজকেও ততটা না হলেও খানিকটা কাছাকাছি পৌঁছবে বলে আমার ধারণা। এবং সেই জায়গা থেকে আপনাদেরকে পরিষ্কারভাবে বলি, এই ভোটিং পার্সেন্টেজ কিন্তু বিজেপিকে কবর দিয়ে দিয়েছে ইতিমধ্যে। একটু বিরত করব এই মুহূর্তে, একটা ছবি একটু দেখাচ্ছি প্লিজ। আমি আসছি। ফলতার দিকে নজর রাখি। কিছুক্ষণ আগে আপনাদের 177 নম্বর বুথের কথা বলেছিলাম, আর এই মুহূর্তে আপনাদের দেখাবো 186 নম্বর বুথ। দেখুন, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, ব্যাপক লাঠিচার্জ। ফলতা সেই বিধানসভা কেন্দ্র যেখানে কোট আনকোট সিংঘম ঘুরছেন, এবার সেইখানেই এই ছবি 186 নম্বর বুথে ব্যাপক উত্তেজনা। ফলতার 186 নম্বর বুথ, কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক লাঠিচার্জ। ফলতার ছবি দেখাচ্ছি। আর যেটা কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম, ফলতায় বিজেপি প্রতীকের ওপর ইভিএম এর টেপ মেরে দেওয়ার অভিযোগ উঠেছিল এবং নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে নির্দিষ্টভাবে এই অভিযোগ খতিয়ে দেখে যদি প্রয়োজন হয় পুনর্নির্বাচন করা হবে। আর সেই ফলতাতেই 186 নম্বর বুথে এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠছে। অরিজিৎ মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন। অরিজিৎ, কেন এই পরিস্থিতি? দেখো, যেমনটা জানা যাচ্ছে, ফলতার যে বেনসিংহা 186 নম্বর বুথ রয়েছে সেখানটায় কিন্তু অবৈধ বেশ কিছু জমায়েত হয়েছিল।
ও সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সেখানটায় ছিল। ও সেই জমায়েত সরাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী একেবারে লাঠিচার্জ করেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যেহেতু তুমি জানো যে নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে যে 100 মিটারের মধ্যে কোনোভাবেই জমায়েত করা যাবে না, সেই কারণে ভোট কেন্দ্রের একেবারে 100 মিটারের মধ্যেই বহু মানুষ জমায়েত করেছিল, তাদেরকে সরাতেই এই কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অজয় পাল শর্মাকে আজকে দেখা যাচ্ছে সকাল থেকে। দেখো একেবারেই যিনি পুলিশ অবজারভার অজয় পাল শর্মা, তিনি কিন্তু প্রত্যেকটি বুথে বুথে ঘুরছেন এবং প্রত্যেকটি জায়গায় তিনি পর্যবেক্ষণ করছেন। ইতিমধ্যেই কিন্তু বিবেকানন্দ যে আদর্শ পল্লী রয়েছে সেখানটায় কিন্তু তিনি নেমেছেন এবং সেখানটায় তিনি যে সমস্ত আধিকারিকেরা ছিল এবং যে সমস্ত পুলিশ কর্তারা ছিল তাদের সাথে কথাবার্তা বলছেন এবং তারপর আবারও তিনি এখান থেকে একাধিক বিধানসভা সলতার যে সমস্ত জায়গা রয়েছে, বিভিন্ন বুথ কেন্দ্রগুলো রয়েছে সেখানটায় ঘুরবেন এবং ডায়মন্ড হারবার সহ বগরাট পশ্চিম বিভিন্ন জায়গায় তার সারাদিন যাওয়ার কথা রয়েছে। অরিজিৎ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম অরিজিৎ মণ্ডল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। আমি একটু পৃথ্বীরাজের কাছে আসি। পৃথ্বীরাজ, এই সিংহামার পুষ্পার লড়াই কিরকম দেখছো বা কতটা এনজয় করছো? না দিদি, বিষয়টা হচ্ছে আপনি ধুরন্ধর 2 সিনেমাটা দেখেছিলেন? ওখানে লিয়ারি ছিল, ওই পশ্চিমবঙ্গের ফলতা কার্যত লিয়ারিতে পরিণত করবার চেষ্টা করেছিল দীর্ঘদিন ধরে জাহাঙ্গীররা। ওই ধুরন্ধর 2 আরশাদ পাপ্পুকে দেখেছিলাম, ওই আরশাদ পাপ্পু হতে চেয়েছিল জাহাঙ্গীররা। লাঠির বাড়ি এমন খেয়েছে। না না, এক সেকেন্ড কথাটা শুনে নিন। দক্ষিণ দিনাজপুর আপনি হারছেন, একটু বসুন না ধৈর্য ধরে, কথাটা শুনুন। দক্ষিণ দিনাজপুর থেকে কথাটা শুনুন না। আহা, দক্ষিণ দিনাজপুর থেকে আমরা জিতবো। জিতবেন তো? আচ্ছা ঠিক আছে, দিবা স্বপ্নে আপনি স্বপ্ন দেখুন, আপনি রাত্রে ঘুমান ভালো করে, আজকে রাত্রি থেকে আপনার ঘুম হোক, এটা ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে ফলতাকে তো কার্যত যেভাবে ওইখানে দীর্ঘদিন ধরে অ্যান্টি সোশ্যালরা নিজেদের রমরমা বাজার চালিয়ে গেছে, সিন্ডিকেট চালিয়ে গেছে, তার বিরুদ্ধে এসে মানুষ রায়দান করছে। আজকে মানুষ গণপ্রতিরোধ গড়ে তুলছে। এটা মানুষের মানে স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তনের লক্ষ্যে ভোট। আর এই পুলিশ অবজারভার এসে জাহাঙ্গীরদের আগে পালিশ করা উচিত ছিল। উনি তো খুব ভালো পুলিশ অবজারভার, জাহাঙ্গীরদের পালিশ করা উচিত ছিল। কারণ এদের জন্য পশ্চিমবঙ্গে ভোট হয় না। পশ্চিমবঙ্গের যে এই ইলেকটোরাল ট্র্যাডিশন, এটাকে কার্যত তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ধ্বংস করে দিয়েছে। মানে দেখবেন নির্বাচন মানে পশ্চিমবঙ্গে মানুষ মরবে, পশ্চিমবঙ্গে মানুষকে গান পয়েন্টে রেখে দেওয়া হবে, বলবে ভোট দান করা যাবে না, ভোট পড়ে গেছে। লোকাল বডি নির্বাচন দেখুন, আমি বলছি না, 2022 সালের পৌর নির্বাচনের আর্কাইভগুলো আপনি চালান, আপনি 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের আর্কাইভগুলো চালান, দেখে নিন, আমার কথা বিশ্বাস করতে হবে না। মোদ্দা কথা, এইবার তৃণমূল চলে যাচ্ছে, মানুষের সরকার হচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করছে। আকাশ ঝরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে থেকে মানুষ বলছে বৃষ্টি যত স্পিডে হবে তার থেকে বেশি স্পিডে আমরা ভোট দান করব। যদি নতুন কোনো সরকার আসে ক্ষমতায়, সেই সরকার তাদের মানে সৈন্যবল সাজাবে কোথা থেকে? বাইরে থেকে, বাইরে অন্য কোনো রাজ্য থেকে তো লোক আসবে না। এখানকার নেতা, এখানকার কর্মী, এখানকার সমর্থক, এখানকার কালচার, সেটা নিয়েই তো নতুন করে সরকার যদি তৈরি হয় তো হবে। আমরা তো সেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সেই সময় আমরা দেখতে পাবোই। না না, কি গ্যারান্টি আছে? আমরা তো পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে পুনর্গঠনের লড়াইয়ে নেমেছে পশ্চিমবঙ্গের জনগণ। এই যে পশ্চিমবঙ্গে যে দীর্ঘদিন ধরে ভোট প্রক্রিয়াকে কার্যত কোন ঐতিহ্যে বা কোন ভোটে, মানে কোন ঐতিহ্যের কথা বলছো আমি জানি না, কিন্তু কোন ভোটে শান্তি বিরাজ করেছে, খুব শান্তিতে ভোট হয়েছে। আরে যেটা মানে আমি বলছি কংগ্রেস আমল থেকে না, আমি বলছি শতাব্দী প্রাচীন দুই দল কংগ্রেস এবং সিপিএম যা পারেনি, এবং প্রবল গোষ্ঠীদ্বন্দ্বর মধ্যে দিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব লগ্নে জন্ম করা তৃণমূল যা পারেনি, তা বিজেপি করে দেখাবে। তার কারণ বিহারে নির্বাচন হয়েছে, একটা পোস্ট পোল ভায়োলেন্সের অভিযোগ কংগ্রেসও তুলে আনতে পারেনি, সেইখানকার বামপন্থীরাও তুলে আনতে পারেনি, আর যারা বিরোধী দলে ছিল তারাও পারেনি। তো এই কথাগুলো বলে বিহারে মহাজঙ্গলরাজকে আমরা খতম করেছি, পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ মানুষের সরকারের মাধ্যমে মুছে যাচ্ছে। পোস্টপোল ভায়োলেন্স অলরেডি শুরু হয়ে গেছে। কোথায় অভিযোগটা? কোথায় ফার্স্ট ফেজের অভিযোগটা? ভাই বলতে দাও। আরে অভিযোগ বলতে দাও। অভিযোগ তুমি বলতে দাও। আরে অভিযোগ কোথায়? বলতে দাও। হ্যাঁ দেখাচ্ছি, বলছি। আসানসোলে, আরে প্লিজ, আরে বিহারের কথা না, আমি বাংলার কথা বলছি। বাংলায় তো বাংলায় পোস্টপোল ভায়োলেন্স অলরেডি শুরু হয়ে গেছে। আসানসোলে, উত্তর
বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের কর্মী দেবদীপ চ্যাটার্জি মার্ডার হয়ে গেলেন। আচ্ছা, তপন শেখরা মারা যাওয়ার আপনারা মিডিয়াতে সেই খবরটা দেখিয়েছেন। আরে এরা কোন মুখে কথা বলে? আরে আমরা এই মুখে কথা বলি, কারণ সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে একটা কংগ্রেসি লড়ছে। কারণ বিজেপির যে বিরোধী সন্ধি, বিজেপিকে হিন্দু মিলিয়েছে, এটা যে বাংলার কৃষ্টি সংস্কৃতির উপর তারা চাপিয়ে দিতে চাইছে, তার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষে একটা কংগ্রেসি লড়ছে। আজকে কংগ্রেসের কর্মী একটা নিহত হয়েছে। প্লিজ দাদা, দুজনকে বলছি পৃথ্বীরাজ এবং জয়ন্তদা, প্লিজ বালির একটা খবরে নজর রাখবো। প্লিজ আমি আসবো আলোচনায় আসবো। বালির একটা খবরে নজর রাখি। ইভিএম সমস্যায় ভোটাররা রয়েছে, আমি আসবো প্লিজ। ইভিএম সমস্যায় ভোটাররা রয়েছেন, একটু ছবিটা দেখাই। দেখুন কি অবস্থা সেখানে। যারা নতুন সরকার তৈরি করবেন বা যারা পুরনো সরকারে ভরসা রাখবেন, সেই ভোটাররা যারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন, তাদের অবস্থা দেখুন কতটা সমস্যায় তারা রয়েছেন। ইভিএম সমস্যা, বালির ডন বস্কো লিলুয়া সোহনলাল বিদ্যালয় বিক্ষোভ দেখাচ্ছেন ভোটাররাই। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হচ্ছে। সাধারণ ভোটারের উপরেও লাঠিচার্জ করতে হচ্ছে, অভিযোগ উঠলে সেখানেও লাঠিচার্জ করতে হচ্ছে। নির্বাচন কমিশনের তরফ থেকে যে কথা বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী তারা পরিস্থিতি বুঝে তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন সেই সমস্ত বিধানসভায়। এবং যে অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর এখানে লাঠিচার্জে কয়েকজন ভোটার তারা আহত হয়েছেন, দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এই ঘটনায়। দেখি কি হয়েছে। ये उधर এই যে এতক্ষণ কিছুক্ষণ আগে আজিজুল দা বলছিলেন ভাঙরের কথা, এবার সেইখানকার ছবি দেখাবো। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে গন্ডগোল, অশান্তি। ভাঙর থেকে খবর আসছে প্রাণগঞ্জ এলাকা, সেখানে এই ছবি ধরা পড়ছে। নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। দিঘির পাড় 203, 233 এবং 234 নম্বর বুথ। রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। রেশমি, কি জানতে পারছো? দেখো, ভাঙড়ে মূলত তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে বচসা সৃষ্টি হয়েছে। 203 নম্বর বুথে এই বচসা, মূলত যেটা জানা যাচ্ছে যে অবৈধ জমায়েতকে কেন্দ্র করে এই বচসা। সেখানে অবৈধভাবে জমায়েত করা হয়েছিল, পাশাপাশি আইএসএফ এ সেখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে পৌঁছন এবং উত্তেজনা চরমে ওঠে আইএসএফ এবং তৃণমূল। আচ্ছা বেশ, রেশমি পরিস্থিতিকে নজর রাখো। ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চল আইএসএফ ও তৃণমূলের মধ্যে উত্তেজনা। ওরা এখানে দাঁড়িয়ে 100 মিটারের মধ্যে দাঁড়িয়ে পাকাও মারছে। আমরা হ্যাঁ পাকাও হচ্ছে 100 মিটারের মধ্যে দাঁড়িয়ে থাকবে কি করে? সব তৃণমূলের গুন্ডামস্তান ভোট চুরি করতে আসছে। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এরা ওই জন্য এটাকে কি করছে, এটাকে ভুলনিত করার চেষ্টা করছে। ওরা ভোট চুরি করে যেতে আপনার যদি ক্ষমতা থাকে এখানে কথা বলেন, আপনার ক্ষমতা থাকে লাঠি মারেন, আপনি কথা বলেন, আপনি কথা বলেন, আপনার সাথে কথা বলতে চাই স্যার, আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই, আপনার কথা বলেন। কেন করছেন? আমারও কিছু অশান্তির খবর আসছে এবং আমি জানি না, আমি যেটা আবার বলছি যে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, আর তার মধ্যে এরকম ছবি আর কতগুলো দেখতে হবে। আলোচনায় ফিরবো, আর অনুরোধ করব সবাইকে একটু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে বলি, কারণ এত ব্রেকিং আসছে যে আমরা গেস্টের কাছে আলোচনার সুযোগই খুব কম পাচ্ছি। একটু জানার চেষ্টা করবো, জয়ন্তদার কাছে ছিলাম। জয়ন্তদা, একটু সংক্ষেপে আপনার যে বক্তব্য রাখছিলেন। দেখুন, নির্বাচন শান্তিপূর্ণ, এটা সকলের কাম্য, কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার কিছু প্রাথমিক শর্ত থাকে। সেই শর্তগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলকে পালন করার অধিকার আছে, কিন্তু সেই রাজনৈতিক দলগুলো কিভাবে পালন করবে, সেই শর্তগুলো তারা পূরণ করতে ইচ্ছুক কিনা, সেটাও কিন্তু ডিপেন্ড করে সেই রাজনৈতিক দলের নেতৃত্বের ওপরে। আজকে পোস্ট পোল ভায়োলেন্স কিন্তু একটা বড় ইস্যু। অন দ্য পোল ডে, মানে ভোটের দিন ভায়োলেন্স কম হচ্ছে
সিআরপিএফের অ্যাক্টিভিটি খুব আশাব্যঞ্জক, খুব ভালো কথা, মানুষ ভোট দিচ্ছে। কিন্তু ভোট পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখেছি বহরমপুরে অধীর চৌধুরী সেখানে জাতীয় কংগ্রেসের প্রার্থী, উনি জিতছেন। সেখানে খালি কোনো ব্যাপার নয়, একটা পরিবার দুপুরবেলায় গরমের মধ্যে একটা পাখা খালি লাগিয়েছিল, যে কংগ্রেসের কর্মী ওখানে বসেছিল তাদেরকে একটা পাখা দিয়েছিল। সেই অপরাধে সন্ধে ভোট শেষ হয়ে যাওয়ার পর তৃণমূলের গুন্ডা বাহিনী গিয়ে কিভাবে আক্রমণ করেছে, পুরো বাড়ির মহিলা সমেত পুরুষ মানুষ সকলকে মারধর করেছে। আসানসোল উত্তর আমাদের ক্যান্ডিডেট ওখানে প্রসেনজিৎ পুইতুন্দি, ওনাকে সাহায্য করেছে দেবদীপ চ্যাটার্জি কিন্তু কংগ্রেসের খুব মার্কামারা কর্মী তা নয়, কিন্তু উনি কংগ্রেস প্রার্থীর সমর্থনে এবার ভোটে কাজ করেছিলেন, ওনাকে বেঘরে প্রাণ দিতে হলো। পোস্ট পোল ভায়োলেন্সে আমরা দেখছি কংগ্রেসের ওপর আক্রমণ হচ্ছে। তো কংগ্রেস তো নাকি এখানে কোনো শক্তিহীন, কংগ্রেসের কোনো সিট নেই, কংগ্রেস শূন্য। এটা প্রত্যেকটা মানে কেন্দ্রের যিনি সরকারে আছেন আর রাজ্যের যিনি সরকারে রয়েছেন, এরা প্রত্যেকে এদের কথা হচ্ছে কংগ্রেস শূন্য, কংগ্রেসের এখানে কোনো অস্তিত্ব নেই। তাহলে কংগ্রেসের উপর কেন এত হামলা হচ্ছে, কংগ্রেসের কর্মীরা কেন প্রাণ হারাচ্ছে? তো এই যে সেকেন্ড ফেজের ইলেকশনের পর যতক্ষণ না 4 তারিখে, ভাই আমাকে বলতে দাও তারপর তুমি বলবে, 4 তারিখে গণনা অবধি আরও যে এরকম পোস্টপোল ভায়োলেন্সে আমরা দেখব না যে বিরোধী দলের আরও কর্মীরা আহত হচ্ছেন বা নিহত হচ্ছেন, তার গ্যারান্টি কিন্তু আজকে আপনার চ্যানেলে বসে আমরা দিতে পারছি না। আজকে নির্বাচনের দিন, রক্ত ঝরছে না, হাতাহাতি হচ্ছে, তবে এই ফুটেজগুলো দেখে মনে হচ্ছে কিছু নেতা এবং নেত্রী যে কোনো দলের হতে পারে, শাসক দলের, কেন্দ্রের বা রাজ্যের, কিছু কিন্তু ফুটেজ খাওয়ার জন্য কিন্তু কোথাও গিয়ে তারা একটু শো অফ করছেন। এইগুলো দেখে বোঝা যাচ্ছে। মানে যেমন নাম বলতে পারবেন, এই খিদিরপুর, এই আপনার শ্যামপুকুর, এগুলো কি হচ্ছে? এইগুলো মানে আপনি শ্যামপুকুরে ভেবে দেখুন, শ্যামপুকুর হচ্ছে এমন একটা অঞ্চল উত্তর কলকাতার, খুব পুরনো, মানে উত্তর কলকাতা একটা পুরনো কলকাতার অঞ্চল। সেখানে বলছে যে শশী পাজা রাজ্যের মন্ত্রী, শশী পাজা রাজ্যের একজন দদন্ত প্রতাপ মন্ত্রী, তার ক্যাম্প নাকি ভেঙে দিচ্ছে, তার উপরেও তো হামলা চালানো হয়েছে। না, তার উপরে হামলা তো সেই 1 মাস আগে যখন বিজেপির মিছিল বেরিয়েছিল তখন হামলা হয়েছিল, তার বাড়িতে ইটপাটকেল মেরেছিল। তার আগে আবার বিজেপির মিছিলের ওপর কারা ইটপাটকেল মেরেছিল সেটাও আবার দেখতে হবে। তো সেটা হচ্ছে মানে দুপক্ষেরই একটা ইন্ধন ছিল। কিন্তু ঘটনাটা হচ্ছে আজকে অন দ্য পোল ডে তার আশেপাশে আপনার কাশীপুর, বেলগাছিয়া, মানিকতলা, জোড়াসাঁকো কোথাও কোনো ক্যাম্প ভাঙ্গা হলো না। জোড়াসাঁকো তো একটা কসমোপলিটন অ্যাসেম্বলি সেক্টর, জোড়াসাঁকোর মধ্যে প্রত্যেকটা ভাষাভাষী ভোটারের সংখ্যা সমান অনুপাতিকে রয়েছে। তো সেখানে প্রবলেম হলো না। একমাত্র দদন্ত প্রতাপ মন্ত্রী রাজ্যের, যা শ্বশুরমশাই দীর্ঘদিনের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তারা উত্তর কলকাতার তিনি মানে একজন প্রতিভূ, তো তার ওখানে তার ক্যাম্প ভেঙে দিল, সেটা নিয়ে ধাক্কাধাক্কি হচ্ছে। আচ্ছা, এই যে বেলেঘাটায় কুণাল ঘোষ দাঁড়িয়েছেন, বেলেঘাটা তো আমরা জানি খুব উত্তেজনা প্রবণ এলাকা, বেলেঘাটাতে এখন অবধি কোনো কিছু খবর শোনা যাচ্ছে না। আবার সিমিলারলি আপনি চলে যান খিদিরপুরে দাবাং নেতা রাকেশ সিং, তো রাকেশ সিং যেখানে দাবাং নেতা, তার কার বিরুদ্ধে দাঁড়িয়েছে? কলকাতার মেয়রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এবার কলকাতার মেয়র তিনিও একজন দাবাং, তো এবার 2 দাবাংয়ে সেখানে আবার একটা শো অফের ব্যাপার চলে এসছে। রাকেশ সিং এবার নিজের এলাকায়, নিজের বুথ, নিজের পোলিং স্টেশন, সেখানে সে তার প্রতিপত্তি দেখাতে চাইবে, যা দেখাবার কেউ দাঁড়িয়ে রয়েছে। এখন ভোটাররা লাইন দাঁড়িয়ে থাকলে সে 100 মিটার ক্রস করে চলেই যাবে যদি ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে। তো এবার 100 মিটারের বাইরে লাইন যদি এগিয়ে আপনার 200 মিটার টাচ করে চলে যায়, আর 100 মিটারের বাইরে যে কোনো লোক যেখানে দাঁড়াতে পারে, সেখানে তো নির্বাচন কমিশনের কোনো বিধিনিষেধ নেই। এবার সেখানে গিয়ে উনি ধাক্কাধাক্কি করতে যাবে, শো অফের ব্যাপার, আর কিছু না, করছে। যাই হোক, আমি বাকিদের রিঅ্যাকশন নেব। শ্যামপুকুর নিয়ে যে কথা আপনি বলছেন তার এগেইনস্টে অবশ্যই অম্বরীশদার কাছে আসবো এবং পৃথ্বীরাজের কিছুটা বলার রয়েছে, যাব। কিন্তু আরো একটা বিরতির সময় হয়ে গিয়েছে, খুব দ্রুত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়ার দিকে একটু নজর রাখতে হচ্ছে। 3টি রাজনৈতিক দলের ক্যাম্প অফিস ভাঙলো কেন্দ্রীয় বাহিনী। চুঁচুড়ায় 3টি দলের রাজনৈতিক অফিস, এই রাজনৈতিক দলের অফিস এবং 15 নম্বর ওয়ার্ডের যে ছবি আপনাদের এখন দেখাতে চলেছি, ফরওয়ার্ড ব্লক বিজেপি এবং তৃণমূল, দেখুন সেই ছবি। ফরওয়ার্ড ব্লক বিজেপি এবং তৃণমূলের ক্যাম্প অফিস, সেটা ভেঙে দেওয়ার অভিযোগ। 400 মিটার দূরে এই ক্যাম্পকে স্থানান্তরিত করার, ক্যাম্প থাকা সত্ত্বেও সেই ক্যাম্পে ভাঙচুর করেছে কেন্দ্রীয় বাহিনী, এরকম একটি অভিযোগ উঠছে। জানার চেষ্টা করব, সমিত সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন। সমিত, দেবাংশু যে অভিযোগ করছেন একটু জানবো তোমার কাছ থেকে।
দেখো ত্রিপুরা বিধানসভা অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডে 255 এবং 259 নম্বর বুথের ক্যাম্প অফিসের চেয়ার টেবিল ভাঙার অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে 3টে দলেরই অর্থাৎ বিজেপি, তৃণমূল এবং সিপিএম 3টে দলেরই যখন বুথ অফিস ওখানে ছিল তখন তাদেরকে এসে চেয়ার টেবিল ভেঙে দেয়। এবং তৃণমূল অভিযোগ করে কোনো রকম সতর্কতা ছাড়াই এই ধরনের ক্যাম্প তারা ভাঙলো। অন্যান্য বছরে এই ধরনের কোনো ঘটনা ঘটে না, কিন্তু এই বছর অতিরিক্ত বাড়াবাড়ি করছে সেন্ট্রাল বাহিনী। এবং খবরটাই 15 নম্বর এই ওয়ার্ডে ঘটনাস্থলে আসেন তৃতীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন প্রথমে নির্বাচন কমিশনার বলেছিল যে 100 মিটার দূরে ক্যাম্প করতে, কিন্তু পরে তারা জানায় যে 200 মিটার দূরে ক্যাম্প করতে হবে। এবং প্রথমে 100 মিটার দূরে দাগও চিহ্নিত করেছিল, কিন্তু পরে আর 200 মিটার দূর কোনটা সেটা চিহ্নিত করেনি এবং তার জন্য এই গন্ডগোল। এবং তারপরেই আবার এই গন্ডগোলের ফলেই আবার বলছে 400 মিটার দূরে ক্যাম্প করতে, অর্থাৎ একটা কন্ডিশনের মধ্যে 3টে দলই ছিল। এবং যে দেবাংশু ভট্টাচার্য বলছেন যে অতি উৎসাহ দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং তাদের এই যে চেয়ার টেবিল ভাঙা ইতিমধ্যে তিনি অভিযোগ জানাবেন বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ সমিত। দেবাংশু কি বলছেন শুনবো। যেখানে যেখানে তৃণমূলের লোগো দেওয়া ক্যাম্প দেখছে সেখানে ভাঙছে। ইলেকশন কমিশনের যে সিইও ওয়েস্ট বেঙ্গলের যে অর্ডার কপি 27/4/2026 তাতে এই পয়েন্টে স্পষ্ট লেখা রয়েছে নো ইলেকশন বুথ শ্যাল বি সেট আপ উইদিন এ ডিস্টেন্স অফ 100 মিটার ফ্রম দ্য এন্ট্রান্স অফ দ্য পোলিং স্টেশন। 100 মিটারের বাইরে বুথ হয় আমরা জানি। কালকে রাত্রিবেলা হঠাৎ করে নতুন নির্দেশ জারি হয়েছে যে 200 মিটার হতে হবে। এবার আপনারা সব বুথে ঘুরুন, দেখুন 100 মিটার যেখানে শেষ হচ্ছে সেখানে চক দিয়ে দাগ কাটা, তাই তো? রাত্রিবেলা তারা যখন 200 মিটারের নির্দেশ দিয়েছে তখন এই অভিযোগ, একই অভিযোগ মিনাকা থেকে উঠছে। সেখানেও অভিযোগ উঠছে যে 100 মিটারের বাইরে ক্যাম্প অফিস থাকার পরেও কেন্দ্রীয় বাহিনী সেই ক্যাম্প অফিস ভেঙে দিচ্ছে। এরকমই মারাত্মক অভিযোগ করা হচ্ছে। আরেকবার একটু জানিয়ে রাখি আপনাদের 17 নম্বর বুথের ঘটনা মিনাখার মাজমপুর। পঙ্কজ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। পঙ্কজ, একটু জানার চেষ্টা করো তোমার কাছ থেকে কি অভিযোগ উঠছে। দেখো তৃণমূলের যেটা অভিযোগ যে তারা কিন্তু 100 মিটারের বাইরেই কিন্তু তাদের ক্যাম্প করেছিল, সেই ক্যাম্প কেন্দ্রীয় বাহিনী জন রেজিমেন্ট সেই ক্যাম্প ভাঙচুর করে। শুধু তোমাকে বলে রাখি, শুধু এই 17 নম্বর বুথের এই ক্যাম্প না, এছাড়াও কিন্তু ওই শালিপুর পঞ্চায়েতের 32 নম্বর এবং 40 নম্বর পরপর 3টি বুথ কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই ক্যাম্প কিন্তু তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। তাদের যেটা তৃণমূলের দাবি যে তাদের যে ক্যাম্পগুলো সেখানে কিন্তু 100 মিটারের বাইরে করা হচ্ছিল, কিন্তু তারপরেও সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে ব্যাপক ভাঙচুর করে ক্যাম্পগুলি চেয়ার ভেঙে দেয়, চেয়ার টেবিল উল্টে দেয়, মমতা ব্যানার্জির যে ছবি সেগুলো কিন্তু খুলে ফেলায়, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। বেশ পঙ্কজ, পরিস্থিতিকে নজর রাখা আপাতত। ধন্যবাদ। খুব দ্রুত একটা বিরতি নেব, তারপর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে। একটু আলোচনায় আসতে চাইবো। অনেকগুলো অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিশেষ করে কিছু জায়গায় অভিযোগ উঠছে ভোটারদেরকে মারধর করা হয়েছে, লাইন ছত্রভঙ্গ করা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তারা তাদের কাজ করবে, হয়তো সেটা কমিশন দেখছে বা কমিশন দেখবে। এর মধ্যে যে খবরটা পাচ্ছি আজিজুল দা, একটু এটা নিয়ে আপনার রিয়াকশন চাইবো। অমিত শাহ ফোন করছেন শুভেন্দু অধিকারীকে। উনি এখানে টানা বেশ কিছুদিন আছেন, মানে ছিলেন। এই মুহূর্তে আজকে জানি না, সেটা তো পৃথ্বীরাজ বেটার বলতে পারবে। কিন্তু কথা হচ্ছে যে ভবানীপুর যে পাখির চোখ, এটা এই মুহূর্তে বলার অপেক্ষা রাখে না। কোথাও কি প্রেস্টিজ ফাইট হয়ে যাচ্ছে বিষয়টা? সে তো বলার অপেক্ষায় রাখে না। ভবানীপুর স্লো ভোটিং নিয়েও বলছে না, মানে সেইটা খুব ইম্পর্টেন্ট বিষয় না। স্লো ভোটিং আমি তো যা দেখলাম, আমি মানে কম্পারেটিভলি যদি আমি দেখি, কলকাতা নর্থ তো কলকাতা সাউথ, কলকাতা সাউথ, আমি বলছি কলকাতা সাউথে 36.78। তাহলে পরে কলকাতার দক্ষিণ বা কলকাতা উত্তরে যে পরিমাণ ভোট পড়েছে এখনো পর্যন্ত, স্লো পোলিং যদি বলতে হয় তাহলে সবগুলোকে বলতে হয়, যদি না বলতে হয় তাহলে ঠিক আছে। মোটামুটি কলকাতার যে 11টি বিধানসভা আসন, তার যে প্রদত্ত ভোটের হার এখনো পর্যন্ত মোটামুটিভাবে গড়ে ঠিকঠাক আছে। আলাদা করে ভবানীপুরে কম পড়ছে এই রকম অভিযোগ যদি করা হয়, তাহলে আমার মনে হয় সেটা এখনো পর্যন্ত ভিত্তিহীন। দিনের শেষে বোঝা যাবে আসলে ভবানীপুরে কত ভোট পড়লো। আসলে আমি প্রথম সকালবেলায় বলেছিলাম যে সাধারণত আমাদের বাংলায় যে ভোটটা হয় সেটা হচ্ছে রুরাল সিট, যেগুলো পিওরলি রুরাল সিট, সেখানে ভোটের শতাংশ অনেক বেশি। ফলে পূর্ব বর্ধমানে দেখা যাচ্ছে কোথাও 46%, কোনো বিধানসভাতে কোনো 45% ভোট পড়েছে। আবার কলকাতা ভবানীপুর নিয়ে কথা হচ্ছে। অজুল দা, আমি থামাতে বাধ্য হচ্ছি। শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান, কালীঘাটে ছবি দেখায় আপনাদের, দেখুন
শুভেন্দু অধিকারী আজকে সকাল থেকে এখানে রয়েছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, আর এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান। সেই জয় হিন্দ ভবনের বাইরে এই মুহূর্তে কার্যত উত্তাল পরিস্থিতি। একদিকে জয় বাংলা স্লোগান, অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছেন এবং উত্তাল পরিস্থিতি সামাল দিতে এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী থাকে সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং শুভেন্দু অধিকারী সরাসরি কথা বলছেন ইলেকশন কমিশনের সঙ্গে। নির্বাচন কমিশনের সঙ্গেও কিন্তু শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কথা বলছেন, ফোনে কথা বলছেন। একেবারে কালীঘাট যে চত্বর, সেখানে জয় হিন্দ ভবন, সেই জয় হিন্দ They are not the voters. They all are outsiders. এই মুহূর্তে দেখা যাচ্ছে কাজরি বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন। উত্তাল পরিস্থিতি কি বল এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন, তিনি কর্মীদের শান্ত করার চেষ্টা করছেন, এবং কাজরি বন্দ্যোপাধ্যায় এসে কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যে কি সমস্যা হয়েছে। এখানে তৃণমূল কর্মীরা তারা যেটা জানাচ্ছেন যে তারা শুধুমাত্র জয় বাংলাই বলছেন, কোনো রকম কোনো ব্যক্তিকে ঘিরে নয়, তাদের বক্তব্য তারা জয় বাংলা। শান্তিপূর্ণ ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে আমাদের সবচেয়ে বেশি ভোট, ওই জায়গায় এসে উনি অশান্তি করছেন। স্বাভাবিকভাবে পাড়ার বোনেরা রেগে গেছে, যারা ভোটের লাইনে ছিল তারা বেরিয়েছে, ওনাকে স্লোগান দিয়েছে। আমরা এসে থামানোর চেষ্টা করছি, কিন্তু দেখুন পাবলিকের তো আমরা করতে পারি না, আমরা নিজেদের রাগ হয়েছে বলে আমরা ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম, স্বাভাবিক শান্তিপূর্ণভাবে ভোট ছিল, উনি এসে আমাদেরকে অশান্তি করছে, উত্তপ্ত করছেন, বলছেন ভোটটা ঠিক জায়গায় দেবেন। ওনার কথায় কি ভোট হবে নাকি? উনি ভোট কোথায় ঠিক করে দেবেন, ভোটটা ঠিক জায়গায় দেবেন? আক্রমণ হয়নি, মিথ্যে কথা বলছেন, একদম মিথ্যে কথা। উনি মিথ্যে কথা বলছেন, কোনো আক্রমণ হয়নি। করুক, উনি দেখাতে বলুন ক্যামেরায়, উনি ক্যামেরায় দেখাতে বলুন কোনো আক্রমণ হয়নি। মিথ্যে কথা বলছেন। উনি ভোটারদের বলেছিল ভোটটা ঠিক জায়গায় দেবেন, ভোটের লাইনে এসে বলার উনি কে? উনি বলতে এসছেন আমার ভোটাররা এখানে ভোট দিচ্ছে, তাদেরকে এইসব বলছেন? উনি মিথ্যে কথা প্রমাণ করুক, উনি ওনার আক্রমণ হয়েছে, উনি দেখে আসছেন। কেন্দ্র বাহিনী কাজরি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম। এই মুহূর্তে যারা ভোটার নন এলাকার তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে, পুলিশের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, লাঠিচার্জ